পিল করে পালাচ্ছে বাংলাদেশিরা। এসআইয়ের আবহে এই পরিস্থিতি গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, যেভাবে অন্তত নেই কোনো বৈধ কাগজপত্র, কিন্তু অবৈধভাবে ভারতে প্রবেশ এবং দিনের পর দিন বছরের পর বছর ঘুরে গিয়েছে এদেশে বসবাস, আজ পালাচ্ছে বাংলাদেশিরা। একদম ঠিক। গতকালও কিন্তু আমরা একই ছবি দেখতে পেয়েছিলাম, আজও জিরাওয়াড়ে ঠিক একই বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করছি যে পরপর কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই এসআইআর আবহে শুধুমাত্র একটি সীমান্ত নয়, সীমান্তগুলি প্রত্যেকটি সীমান্তেই কিন্তু এই মুহূর্তে সেই ছবি ধরা পড়ছে যেখানে বাংলাদেশিরা তারা এই এসআইআর আবহে আতঙ্কে এবার ওপার বাংলায় পালাতে শুরু করেছে। হাকিমপুর সীমান্তে গতকাল আমরা দেখতে পেয়েছিলাম, আজও সেই সংখ্যাটা প্রায় ৩০০-র কাছাকাছি, যেখানে এই বাংলাদেশিরা এবার নিজেদের এখান থেকে পাত্তারি গুটিয়ে ওপার বাংলায় যাচ্ছে। আমাদের প্রতিনিধি শামীম মোল্লা এই হাকিমপুর সীমান্ত থেকে ঠিক কি ছবি তুলে ধরেছেন একবার নজর রাখি। 3 দিন ধরে লাগাতার আমরা খবর দেখাচ্ছিলাম যে হাকিমপুর সীমান্ত এলাকায় এসআইআর চালু হওয়ার পর থেকেই বাংলাদেশি যে সমস্ত মানুষজন রয়েছে যারা অবৈধভাবে ভারতে এসেছিল, তারা কিন্তু একেবারে ভারত থেকে তারা নিজের যে ভূমি, মাতৃভূমি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এই হাকিমপুর সীমান্ত এলাকায় এসে, আমি আমার চিত্র সাংবাদিককে সেই দৃশ্য একবার দেখানোর জন্য বলবো যে রীতিমতো একেবারে সকাল থেকেই শয়ে শয়ে মানুষ তারা এসে আশ্রয় নিয়েছেন একেবারে এই হাকিমপুর সীমান্ত এলাকায়। তারা দেশে ফেরার জন্য রীতিমতো উদ্গ্রীব হয়ে রয়েছেন, কেননা এই আমাদের ভারতবর্ষে যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়েছে এবং এসআইআর চালু হওয়ার পরে কার্যত যে সমস্ত বাংলাদেশিরা যারা ছিলেন তারা একেবারেই এই বাংলাদেশি যারা রয়েছে তারা রাজ্য ছেড়ে কার্যত বাংলাদেশের পথে যাওয়ার চেষ্টা করছেন এবং রীতিমতো গত কয়েকদিন ধরে এই হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে শত শত বাংলাদেশি তারা একেবারে বাংলাদেশে যাওয়ার জন্য তারা এসে উপস্থিত হচ্ছিলেন। এবং যেটা বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে ধাপে ধাপে এই বাংলাদেশিদের তাদের বৈধ কাগজপত্র যাচাইকরণের পর বিজেপির সঙ্গে কথাবার্তা বলে বিজেপির সঙ্গে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে বাংলাদেশে পাঠানো হতো। এবং এই খবরের মাঝখানে অনেকেই কিন্তু বলছিলেন যে কেউ 5 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর আগে এই ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন পরিচারিকার কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন এই সমস্ত বাংলাদেশি মানুষজন। এবং মূলত তারা একেবারে রাজ্যে এসআইআর চালু হওয়ার পরেই মূলত তারা কিন্তু এই ভারত ছেড়ে বাংলাদেশে যাচ্ছেন। এবং একটু কথা বলার চেষ্টা করবো যে সমস্ত বাংলাদেশি যারা রয়েছেন। কবে এসেছিলেন? এই 12 বছর ধরে আছি। কোথায় ছিলেন? নিউ টাউনে। কি কাজ করতেন? সুইপারি কাজ করতাম। সুইপারের কাজ করতেন। এখানে বাংলাদেশ থেকে ভারতে কিভাবে এসেছিলেন? এসেছিলাম সেখান অভাবের জন্যই, ফাঁকা পাইছিলাম সেখানে এসেছিলাম। এখানে ভোট দিয়েছিলেন? না। আধার কার্ড, ভোটার কার্ড কিছু তৈরি করেছেন? না। এই যে বাংলাদেশে যাবেন, আবার ফেরত চলে যাবেন, কি জন্য ফেরত যাচ্ছে? কি যাচ্ছে এখন সরকার বলছে যে চুরি যাও, সেই হিসাবে যাচ্ছি এখন। সিটি সেন্টার আটগড়া। আর বাংলাদেশে চলে যাচ্ছেন? হ্যাঁ। বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা থানা। হ্যাঁ হ্যাঁ, কয়রা থানা। কয়রা থানা। চলে যাচ্ছেন কেন? এই যে ইয়াসির জন্য। হ্যাঁ হ্যাঁ, ইয়াসির জন্য। এনআরসি। আর বাংলাদেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। কতদিন আগে এসছেন? কতদিন আগে এসছেন? চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন? সবুজ, ছবিটা কি দেখলে তো তুমি? আজও একইভাবে হাকিমপুর সীমান্তে অন্তত 300-রও বেশি বাংলাদেশি যারা ওয়েট করছে। এবার দেখাবো আমরা দর্শকদের এমন এক অকপট স্বীকারোক্তি, যিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে আসার পরও লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের সুবিধা নিচ্ছেন, ভোট দিয়েছেন দুবার এদেশে, আধার রয়েছে, ব্যাংকের পাসবুক রয়েছে। সিএনএর ক্যামেরার সামনে স্বীকারোক্তি করেছেন রোকেয়া বিবি। কে রোকেয়া বিবি? সৌম্য, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। 10 বছর আগে যে ভারতে আসে, বাংলাদেশ থেকে ভারতে আসে, সল্টলেকের সেক্টর 5-এ একটি ঝুপড়িতে বাস, কলকাতার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ, কিন্তু এখন কপট স্বীকারোক্তি। আগে শোনাবো। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্টলেকে, কলকাতা সল্টলেকে। হ্যাঁ। আচ্ছা, এখানে কি করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল ঘুরতাম, কেসলার কাজ। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। টাকার বিনিময়ে? না। আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন?
500 টাকা পেতাম প্রথম, তারপরে এই কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, এখন ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। এই মুহূর্তে গত কয়েকদিন ধরে কিন্তু শর্মিষ্ঠা দেখো, তোমার মনে থাকবে আমরা এই এসআইআর আবহ নিয়ে যখন আলোচনা করছি, এর আগেও আমরা দেখতে পেয়েছি নিউ টাউনের অভিজাত জায়গা, সেখানেও বাংলাদেশিরা যে ঘাঁটি কেটেছিল সেই ছবি আমরা দেখতে পেয়েছিলাম। পাশাপাশি সেক্টর 5 বলো বা বিধাননগর বলো, যে ঝুপড়ির জায়গাগুলি রয়েছে সেখানে বাংলাদেশিরা থাকছিল, সেই ছবি সামনে এসেছে। এবার কিন্তু এই অকপট শিকার একটা চাঞ্চল্য ফেলে দিল যে এই রোকেয়া বিবি তার নাকি লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে টাকা কি করে ঢুকছিল। সম্ভব? এটা তো অনেক বড় একটা প্রশ্ন। আর এখানে অবশ্যই আমরা একটু জোরাওরা আলোচনার জন্য যাব। বিজেপি মুখপাত্র প্রিয়ন্তী রয় এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সৌম্য, প্রিয়ন্তী, স্বাগত জানাচ্ছি জোরাওয়ারে। কিন্তু যে ছবি হয়তো এতক্ষণ আপনি দেখলেন, সকাল থেকে আমরা দেখছি একেবারে শয়ে পিলপিল করে যখন বাংলাদেশিরা পালাচ্ছে, কিন্তু এই রোকেয়া বিবি বা এরকম কত রোকেয়া বিবি রয়েছেন যারা 10 বছর আগে 20 বছর আগে ভারতে এলেন, এতগুলো বছর এখানে খাচ্ছেন দাচ্ছেন ভোট দিচ্ছেন, কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই, এখন ভয়ে এসআইআর এর জন্য পালাচ্ছেন এবং লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এত অনুপ্রবেশ নিয়ে কথা হয়, তাহলে এরা কারা? একদমই খুব ভালো প্রশ্ন করেছেন যে এরা কারা। আপনারা বুঝতে পেরেছেন, ইতিমধ্যে রিপোর্টিংও করে নিয়েছেন যে বাংলাদেশ থেকে আসা যে এইসব অবৈধ নাগরিক, যারা বাংলাদেশি নাগরিক, প্রায় 2-3 বছর 4 বছর 5-10 বছর ধরে এদেশে আস্তানাগরে রয়েছে। তাহলে ভাবুন যে আমাদের সুরক্ষার যারা রয়েছে, লোকাল থানা পুলিশ প্রশাসন, তারা কি করছে? তারা খোঁজ রাখে না যে এত অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের রাজ্যে এসে আস্তানা গেড়ে রাখছে, বিভিন্ন নেতাদের হাতে পায়ে ধরে টাকা পয়সা দিয়ে তারা কাগজপত্র বানিয়ে সেখানের বৈধ হওয়ার চেষ্টা করছে। ইভেন তারা আমাদের ভোটার অধিকার পাচ্ছে, আমাদের দেশের সরকার নির্বাচন করবার ভোটার অধিকার পাচ্ছে। ভাবুন তাহলে এটা কাদের দ্বারা সম্ভব? এক তো আমরা জানি যে আমাদের ভারতবর্ষ বাংলাদেশের সাথে 8,500 কিলোমিটার বর্ডারের দৈর্ঘ্য, সেখানে প্রায় 850 কিলোমিটার মতো এখনো ফেন্সিং করা হয়নি, কারণ বিভিন্ন নদী জঙ্গল বিভিন্ন রকম ভৌগোলিক পরিস্থিতির কারণে ফেন্সিং করা সেখানে সম্ভব নয়। সুতরাং সেই সমস্ত জায়গাকে ব্যবহার করে এই সমস্ত অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকে পড়ছে এবং লালন পালন হচ্ছে আমাদের দেশে, রীতিমতো লালন পালন হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাজ্য সরকার এদেরকে জামাই আদর করে রেখে দিয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের রিপোর্টিংয়ের মধ্যে থেকে, যেভাবে দেখা যাচ্ছে বর্ডারে শয়ে অনুপ্রবেশকারীরা লাইন দিয়েছে দেশে ফিরছে বলে। একদম প্রিয়ন্তীদি, একটু সঙ্গে থাকুন। এইখান থেকে আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখবো, কারণ আরো একটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইসলামপুরে আধার সেন্টার, জানা যাচ্ছে এই আধার সেন্টারে, সেখানে যদি কেউ এই আধার সেন্টারে আধার তৈরি করতে যাচ্ছেন, সরকারিভাবে নাম নথিভুক্ত করার পর সেখানে তাদের এই আধার তৈরি হওয়ার জন্য 1 থেকে 1.5 মাস অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু যদি দালাল ধরেন, 300 থেকে 500 টাকা ব্যয় করলে দিনের দিনই আধার হাতে পেয়ে যাচ্ছেন। এমন এক চাঞ্চল্যকর অভিযোগ এই মুহূর্তে সামনে এসেছে ইসলামপুর শাখায় সরকারি এক আধার সেন্টার, আর সেই সেন্টারের নিচেই সক্রিয় এইভাবে দালাল চক্র। আমি এখান থেকে প্রিয়তিদির কাছে আসবো। প্রিয়তিদি, এই মুহূর্তে এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যে এই যে অনুপ্রবেশকারীরা তারা এপার বাংলা এসে থাকছিল, কিভাবে প্রবেশ করলো, কিভাবে তারা এই ভারতীয় নথিপত্র তৈরি করলো, একটা তো প্রশ্ন চিহ্নের মুখে। এবং সেই সময় আরও একটা তথ্য যখন সামনে আসছে যে দালাল ধরলেই 300 থেকে 500 টাকা ব্যয় করলেই দিনের দিন আধার কার্ড হাতে পেয়ে যাচ্ছেন, কি বলবেন? একদমই তাই। আমি বলবো এটা নতুন কিছু নয়। আমরা বিগত দিনেও আর্জি করে দেখেছিলাম যে দালালের মারফত যারা যাবে সেখানে তাদের লাইন দিতে হবে না, তারা এমনি হসপিটালের টিকিট পেয়ে যাবে এবং লাইন ছাড়া তারা রোগী দেখাতে পারবে। সুতরাং এই দালাল চক্রটা স্কুল থেকে হসপিটাল থেকে শুরু করে আদার্স সেন্টার সমস্ত জায়গায় তৈরি হয়ে গেছে। তৃণমূলের জামানায় এটা নতুন কিছু নয়, তারা এটা চালিয়ে আসছে, আমরা বারংবার দেখতে পাচ্ছি। এখন যদি আধার কার্ড সেন্টারও হচ্ছে তাহলে আপনারা নতুন জানেন, এটা বিগত কয়েক বছর ধরে শুরু হয়ে গেছে। যে এক ধরনের তৃণমূলের নেতারা এলাকায় এলাকায় রয়েছে, যাদের কাছে টাকা দিলে রেশন কার্ড পাওয়া যাবে সহজে 1 মাসের মধ্যে, যাদের কাছে টাকা দিলে 15 দিনের মধ্যে ভোটার আই কার্ড পাওয়া যাবে এবং আজকে আপনারা দেখাচ্ছেন আধার কার্ড পাওয়া যাবে। সুতরাং এই যে দালাল চক্রটা তৃণমূল তৈরি করে রেখেছে, এই যে অনুপ্রবেশকারীদেরকে জামাই আদর করে রেখেছে, এটা শুধুমাত্র ভোট ব্যাংক। কারণ তারা জানে যে যেভাবে নরেন্দ্র মোদীর বিকাশের সরকার প্রবাহিত হচ্ছে, যেভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে হচ্ছে এবং বিহারেও হয়েছে আপনারা জানেন, সেইভাবে বাংলায় হতে পারে। তাই জন্য তারা এসআইআরকে ভয় পাচ্ছে এবং তার জন্য তারা অনুপ্রবেশকারীকে অস্বীকার করেছে যে অনুপ্রবেশকারী বলে কোনো শব্দ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে অনুপ্রবেশকারী এই মুহূর্তে বর্ডারে লাইন দেওয়া আছে, তাতে প্রমাণিত
যে এই যে সরকার রয়েছে, আমাদের তৃণমূলের সরকার রয়েছে এ রাজ্যে, তারা এই অনুপ্রবেশকারীদের ভোটে জিতে রয়েছে। শুধুমাত্র নিউ টাউনের খুনি এলাকা নয়, ওটা তো একটা মডেল মাত্র। আপনি দেখুন বা কলকাতার বিভিন্ন এলাকা রয়েছে যেখানে এরকম ঝিঞ্জি ঘরবাড়ি ঘুপচি করে করে রয়েছে এই সমস্ত অনুপ্রবেশকারীরা। বিভিন্ন জেলাতে রয়েছে, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, শিলিগুড়ি, বিভিন্ন জেলাতে রয়েছে। আমি একদমই এটার দোষারোপ করবো না সরকারকে, আমি বলবো যারা লোকাল পুলিশ প্রশাসন রয়েছে তারা কি করছে, তারা কি দেখতে পায় না যে সেই এলাকার কত জনবসতি ছিল, কত সংখ্যা বেড়ে যাচ্ছে, নতুন নতুন মানুষেরা কোথা থেকে আসছে। এই যে প্রাপ্তবয়স্ক মানুষগুলো তো আর হুট করে জন্ম হয়ে গেল আর 2 বছরের মধ্যে বড় হয়ে গেল, সেটা তো নয়। এই মানুষগুলো কোথা থেকে আসছে, এই যে বিভিন্ন কর্মক্ষেত্রগুলো, আমাদের যে জায়গাগুলো তারা অধিগ্রহণ করে রয়েছে, বিভিন্ন কাজের জায়গাগুলো, এই যে স্কুল কলেজগুলোতে যে সিটগুলো থাকে সেই সিটগুলো তারা নিচ্ছে, এই সমস্ত জায়গাগুলো আমার মনে হয় লোকাল পুলিশ প্রশাসনের দেখা উচিত। প্রিয়ন্তি, একটু সঙ্গে থাকার কথা বলি। এই যে আধার সেন্টার গজি উঠেছে, আমরা কয়েকটা বক্তব্য পেয়েছি। কি কি বক্তব্য? যারা সেখানে আসছেন এই আধার তৈরি করতে, মানে 200-500 টাকা হাতে গুঁজে দিলে, এই খুব সহজে একটু অপেক্ষা করলে, সময় দিলে আধার কার্ড কিন্তু চলে আসে। একবার ভাবুন, দেশের এত গুরুত্বপূর্ণ একটা পরিচয়পত্র যে আধার নাম্বার, সেটার দেদার জাল হচ্ছে। আর এই চক্রের যারা অন্যান্য কর্মীরা রয়েছেন, আপাতভাবে যে অভিযোগটা উঠছে, একবার শোনাবো যে বক্তব্যগুলো রয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের ইসলামপুর ব্রাঞ্চে এখানে প্রচন্ড ভিড় হয় এখানটায়। তো এখানে আমাদের মানুষের নাম লেখানো হয়, তো লং ডেট একটু হচ্ছে, এখানে প্রচন্ড ভিড় হচ্ছে, তো লং ডেট একটু হয়। আর টাকা নেওয়ার যে প্রশ্নটা বললেন, এ ব্যাপারে আমরা কিন্তু জানি না। যেটা সরকারি রেট, যেটা গভর্নমেন্ট রেট, ইসলামপুর ব্যাংক অফ বরোদা সবাই জানে, সেই রেটে এখানে কাজকর্ম হয়। না, এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, বা এই ব্যাপারে আমি কিছু বলতেও পারবো না। ওকে 300 টাকা দিয়েছেন, কি কি আপডেট করেছেন আধারে? আধার কার্ডের ডেট নম্বর একটা ভুল আছে, ওই ডেট নম্বরটা ঠিক করে দিল না, আগে বললে আপডেট করো, তারপরে ডেট নম্বর আবার ঠিক করতে হবে, তাই না? কিন্তু 300 টাকা লাগে না তো? 300 টাকা এখন নিল তো কি করবো, আর লেগে আমরা কর্মই আপনি 300 টাকা কেন দিলেন? কেন দিন বলতে গেলে ওরা বললো আপডেট করতেই হবে, না হলে ডেট নম্বর হবে না, তা বললো। এটা কোথায় কোথায় বলতে গেলে এখানে একটা বাইরে মানুষ ছিল, যে এখানে কোথায় এসেছেন আধার ঠিক করতে? বরোদা ব্যাংকে তারিখ তুলে নিখো ব্যাংক অফ বরোদা। তারপরে কি হলো? ওই বাইরে সব দালাল, কি বলছে? ও বলছে টাকা লাগবে, 300 টাকা লাগবে, 500 টাকা লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে। বক্তব্যগুলো আমরা শোনালাম আপনাদের। আমি যাবো, প্রিয়ন্তি রায় রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ন্তি, আমি একটা প্রশ্ন করি। এই যে আধার কার্ডের যে তৈরি করার একটা চক্র গজি উঠছে, অনেক জায়গাতে হতে এরকম সামনে আসছে ইসলামপুর শাখায়। অন্যদিকে আমরা দেখলাম রোকেয়া বিবির মতো বহু মানুষ যারা ভারতে অবৈধভাবে এসেছেন, আবার এদিকেই জাল চক্র তৈরি হচ্ছে। অর্থাৎ দুয়ে দুয়ে কি খুব 4 হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়? মানে কোথাও কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে? একদম তাই, 2-2-4 হওয়াটা খুবই স্বাভাবিক, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। আমি প্রথমত একটি বিষয় পরিষ্কার করি, সেটা হচ্ছে যে আধার সেন্টার, আধার পরিচয়টা কিন্তু কেন্দ্র সরকারের, এবং যে এজেন্সিগুলো আছে তারা কিন্তু কেন্দ্র সরকারের। কিন্তু যখন আধার কার্ড তৈরির ব্যাপারে যখন সচেষ্ট হয়, তখন এত লাইন, এত ভিড় সামলানোর জন্য বিভিন্ন ব্রাঞ্চ কিন্তু দায়িত্ব নিয়ে কেন্দ্র সরকারের মধ্যে থেকে এই যে ব্রাঞ্চগুলো খুলে বসেছে বিভিন্ন এলাকাতে আধার সহযোগিতা মানুষকে করবার জন্য, মানে সংশোধন থেকে শুরু করে নতুন নাম তোলা। আমরা জানি ইতিমধ্যেই 30 লক্ষ আধার কার্ড কিন্তু বাতিল করা হয়েছে, মানে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এটা 30 লক্ষ, এটা সংখ্যাটা বাড়তেও পারে। এবং এইটা থেকে পরিষ্কার হয়ে গেছে যে এই যে সমস্ত মানুষজনরা দালাল চক্রের মধ্য থেকে টাকা দিয়ে আধার কার্ড পাচ্ছে, এনারা আসলে অনুপ্রবেশকারী। এই দেশে সরকারি সুযোগ সুবিধা এবং পরিচয়পত্র পাওয়ার জন্য এই তৃণমূলের নেতাদেরকে টাকা হাতে ধরিয়ে দিয়ে এই সমস্ত কাগজপত্র বানিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে বসবাস করে আসছে বছরের পর বছর। কিন্তু এসআইআর তো এসব কথা শুনবে না, তার চিত্র কিন্তু সেই জন্য পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, 2-2-4 হচ্ছে। এবং সেই চিত্রটাই স্বাভাবিকভাবে সামনে আসছে, যার আঁচ পড়েছে সীমান্তে। প্রিয়ন্তিকে ধন্যবাদ জানাবো। অবৈধভাবে বাংলাদেশিরা তারা প্রবেশ করেছিল এপার বাংলাতে, কিন্তু এখন এসআইআর আবহে তারা এবার ধীরে ধীরে ওপার বাংলায় আবারও ফিরে যাওয়ার চেষ্টা করছে। আর সীমান্তগুলিতে সেই কারণেই বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের ভিড়। প্রশ্ন উঠছিল যে কিভাবে তারা প্রবেশ করলো, কিভাবে প্রবেশ করে তারা এখানে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, এমন একাধিক জিনিস তারা তৈরি করে নিয়েছে। এই প্রশ্ন যখন উঠছে, তখন আরও একটা খবর সামনে এসেছে নদিয়ার তেহট্ট থেকে। সেখানে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে দম্পতিকে। আটক শিশুসহ দম্পতি, জানা যাচ্ছে গতকাল 20,000 টাকার বিনিময়ে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে তারা। অভিযোগ এরপরেই তাদের নাকি ফেলে পালিয়ে যায় দালাল। আর সকালেই তিহট্টের ছিন্নমস্তা মোড়ে ঘোরাঘুরি করছিল সন্দেহ হওয়ায় তাদেরকে পরবর্তীতে আটক করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আর ইতিমধ্যে এই দম্পতি তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা একটু শোনাই। আরে বাচ্চা, তাহলে এখন কোথায় যাবে? এখানে কি করতে এসেছিলে?
এখানে দালাল নিয়ে আসছিল, হ্যাঁ দালালের কাজের কথা বলে নিয়ে আসছিল। কোনে এসছে কোন জানি না আমরা কোন ভাবে পার করছে, তা আমরা দালালের পয়সা দিয়েছিলে? হ্যাঁ 1000 টাকা। 20,000। এইখানে সবাইকে মারধর করতে চাইছে, আমরা দালালের কাছ থেকে পালাই গেছি। সমুখী অবাক করা বিষয়। দেখো মানে ওদেশ থেকে এদেশে আসছে বা ওপার থেকে এপারে আসছে, ঘুরপথে হোক টাকা দিয়ে হোক, দালালের সহযোগে হোক, দালাল তো পগার পার, দালাল পালিয়ে গিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে তার তো একটা উদ্দেশ্য থাকবে, সেটা কি স্পষ্ট করে বলতে পারছেন এই দম্পতিরা? কেন এসছে এই প্রশ্নটা খুব স্বাভাবিক। কেন এসেছে ওই দেশ থেকে এখানে, কেন এসেছে? এখানে দিনের পর দিন আসা, ভারতে এইভাবে প্রবেশ বৈধভাবে নয়, নেই তো কোনো কাগজপত্র, আশাও করা যায়, কারণ দালালকে টাকা দিয়ে যারা এই দেশে প্রবেশ করছে তাদের কাছে যে কোনো রকম বৈধ কাগজপত্র থাকবে না, একেবারেই আশা করবেন না, ভুল করেও করবেন না। এবং দেখুন 10-20 বছর এখানে থাকার পর থাকছে, খাচ্ছে, চান করছে, কাজকর্ম করছে, তারা আবার ঠিক আবার কিছু সময় পর যখন আবার পিছনে এসআইআর যে ভূত এই মুহূর্তে তারা করছে, তারা পগার পার হচ্ছেন সীমান্ত দিয়ে। ভয়ানক ছবি। আর এই পরিস্থিতিতে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি। দেখো রাজনৈতিক তরজা তো শুরু হবে যখন এরকম খবর সামনে আসবে। একে একে রাজনৈতিক প্রতিক্রিয়াগুলি আপনাদের শোনাবো। বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শোনাবো, তার পাল্টা আপনাদের শোনাবো তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তিনি কি বলছেন। এই অলক্ষী বিদায় হচ্ছে, হ্যাঁ, আর এই অলক্ষী বিদায়ের সঙ্গে এই অলক্ষী সরকারটাও যাতে 26-এ বিদায় হয়, বাংলার মানুষকে সেটা ভাবতে হবে। যারা বলেছিল কোথায় অনুপ্রবেশকারী, কোথায় অনুপ্রবেশকারী, এটা মুসলিম বিদ্বেষ, তারা চোখের সামনে দেখতে পাচ্ছে। আপনারা সব চ্যানেল দেখাচ্ছেন, বিভিন্ন চ্যানেল দেখাচ্ছেন, এক একটা কলোনি, এক একটা পাড়া, এখন দেখাচ্ছেন সীমান্ত, সীমান্তে নাকি তারা লাইন দিয়ে বসে আছে, কখন সুযোগ পাবে তারা ওপারে ঢুকে পড়বে। আপনারা ভাবুন, এরা আপনার কাজ কেড়েছে, এরা আপনার সরকারের যে অর্থ, যেটা আপনার ট্যাক্সের পয়সা, সেটা তিনি তো আপনাদের সঙ্গে বাংলাতেই কথা বলেছেন। এটাই তো একটা বড় জিনিস যে বাংলাদেশ ও ওপার থেকে যারা চলে আসে এপারে, তাদের খান পান, বেশভূষা, ভাষা সবই একই রকম এবং নানা পারিবারিক সূত্র দেখিয়ে তারা এখানে থেকে যান। এটা তো চিরকালীন, গত 70 বছর 80 বছর ধরেই এই পরিক্রমা আছে। তাই জন্যই তো ইন্টারন্যাশনাল বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার, সেখানে বিএসএফ কে মজুত করা হয়েছে। আর এই মুহূর্তে একদিকে অবশ্যই খুব চাঞ্চল্যকর একটা বিষয়, যখন অবৈধভাবে বাংলাদেশিরা তারা অনুপ্রবেশ করছে তা শুধু নয়, এবং সেখানে তারা এখানকার সরকারি নথিপত্র, পরিচয়পত্র তা কিন্তু তৈরি করে নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অমিতাভবাবু, কালকেও আপনার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এবার বাংলাদেশিদের হিড়িক পড়েছে এসআইআর আবহে বাংলাদেশে ফেরার, কিন্তু আজ আরো একটা খবর সামনে আসছে। রোকেয়া বিবি তিনি অকপটে স্বীকার করছেন অবৈধভাবে তিনি এবার বাংলায় প্রবেশ করেছেন, এবং পাশাপাশি তিনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাও পাচ্ছেন। কি করে সম্ভব? কিভাবে তারা এই অবৈধ পরিচয়পত্র তৈরি করলে একটা দালাল চক্র কিভাবে রোখা যায় বলে আপনি মনে করছেন? দেখুন, এটা খুব স্পষ্ট, এর আগেও আমরা বিভিন্ন আলোচনায় বলেছি যে এই যে ভুয়ো পরিচয়পত্র তৈরি করবার যে গোটা কারবার, সেই প্রক্রিয়াটা সরকারের অগোচরে, সরকারের অজ্ঞাতে ঘটছে না, বরং স্পষ্ট করে একটু তলিয়ে দেখলেই দেখা যাবে যে সরকারি বা শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ নেতা বা তাদের দলীয় কর্মীরা, তারা একাংশ এই অসাধু ব্যবসাগুলোর সঙ্গে যুক্ত। যে সমস্ত সরকারি নথিপত্রের দরকার হয় ভারতবর্ষের নিবন্ধীকৃত নাগরিক হিসেবে বসবাস করবার জন্য বা ভারতের স্বাভাবিক নাগরিক হিসেবে বসবাসের জন্য, আধার থেকে শুরু করে তাদের যে প্রয়োজনীয় জাল পাসপোর্ট, জাল জন্ম সার্টিফিকেট, এই যাবতীয় কিছু তারা খুব সুলভে সেগুলো সংগ্রহ করে নিতে পারছে। এবং এদের জাল কতটা বিস্তৃত সেটা আপনারা সকলেই জানেন। উত্তর দিনাজপুর জেলায় সাম্প্রতিককালে ইসলামপুরে ধরা পড়েছে জাল বার্থ সার্টিফিকেট তৈরির একটি কারখানা। সরাসরি পঞ্চায়েত অফিসের সঙ্গে, বিডিও অফিসের সঙ্গে যুক্ত এক ব্যক্তি তার এবার শাখা প্রশাখা খুঁজতে গিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে সেই শাখা প্রশাখাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আপনাদের মনে থাকবে গাইঘাটা অঞ্চলে সেখানে ভুয়ো আধার কার্ড তৈরির কথা, সেগুলো সমস্ত তৃণমূল নেতা নেত্রীরাই মঞ্চ থেকে বলেছিলেন, যারা ওপার থেকে এসছেন ভয় পাবেন না, অমুক দাদার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের সমস্ত কার্ড বানিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। অর্থাৎ এইভাবে এটা খুব স্পষ্ট, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে অনুপ্রবেশ বা অবৈধ উপায়ে যারা পশ্চিমবঙ্গে ঢুকেছেন, তারা নিজেদেরকে একটা ছদ্ম আবরণে রাখবার জন্য শাসক দলের যেদিকে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভিড় থাকেন, সেই ভিড়ের সঙ্গে তারা মিলেমিশে থাকবেন,
অতএব তারা ভোটও দিয়েছেন এই শাসক দলকে। এই অনুপ্রবেশের ফলে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন বা সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা যদি কেউ পেয়ে থাকেন সেটা শাসক শ্রেণী। অতএব এই শাসক বর্গ অর্থাৎ এই মানে শাসক দল তারা এদেরকে রক্ষা করবার জন্য বা এদেরকে রেখে দেওয়ার জন্য সমস্ত ধরনের বিধি ব্যবস্থা করবে। লক্ষ্মীর ভান্ডার কেন, আর সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এরা পাবেন, এটা একেবারে সহজ চেনা অঙ্ক, কারণ এরাই এদের ভোটদাতা। কিন্তু মুশকিল হচ্ছে এই যে আধার, পরিচয়পত্র বা পাসপোর্ট বা এই জাল নথিগুলোর ক্ষেত্রে যে দরদাম ঠিক হয়েছে, সেই দরদাম যে অংশের মানুষেরা নাগাল পান না, তারাই আজকে কিন্তু বর্ডার পার করে ফিরে যেতে চাইছেন, কারণ তারা কোনো বৈধ নথি ইতিমধ্যে ওই শাসক দলের বেঁধে দেওয়া দরে কিনে নিতে পারেননি। কিন্তু অমিতাভ দা একটা শেষ প্রশ্ন রাখি, তার কারণ এই গোটা বিষয়টা কি এতটাই সহজ যে যখন ইচ্ছা আমি ওপার বাংলা থেকে এলাম, একটু দালালের হাতে 200-500 বা 20,000 টাকা গুঁজে দিলাম, এপারে চলে আসলাম, দিনের পর দিন আমি থাকলাম, এবং তারপরে এই যে এত জাল শংসাপত্র, জাল আধার কার্ড, জাল এত চক্র গজিয়ে উঠেছে খুব সহজে, মানে একেবারে ডোন্ট কেয়ার মনোভাব যে আমি সবকিছু তৈরি করে ফেলছি, রাতারাতি বসবাস করছি, আবার রাতারাতি পালিয়েও যাচ্ছি, সত্যি কি এতটাই সহজ বিষয়টা? এতটাই সহজ করে তোলা হয়েছে, এতটাই সহজ করে তোলা হয়েছে। সহজ ব্যাপারটা ছিল না। অনুপ্রবেশ কোনো কালেই নিষিদ্ধ সীমান্ত গড়ে তোলা যায়নি। অনুপ্রবেশ হয়েছে। অনুপ্রবেশ এর আগেও স্বাধীনতার পর, দেশভাগের পর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বিভিন্ন পর্যায়ে অনুপ্রবেশ ঘটেছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সেই অনুপ্রবেশকে একটা সময়ের পরে নিয়মাবলীর ভেতরে নিয়ে এসে অবরুদ্ধ করা হয়েছিল। কিন্তু অসাধু রাজনৈতিক স্বার্থে যারা এদেরকে আশ্রয় দিচ্ছেন, যারা এদেরকে নাগরিক স্বীকৃতি দিচ্ছেন, আপনারা মানে ভাবলে আমরা বিস্মিত হয়ে যাই যে কি করে অনুপ্রবিষ্ট মানুষজন এদেশে জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন, মন্ত্রিত্ব পাচ্ছেন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, সরকারি চাকরিগুলোতে অংশগ্রহণ করছেন এবং শাসক দলের হয়ে যথারীতি তারা গলা ফাটাচ্ছেন। এই যে সবটা একটা মানে অদ্ভুত একটা ব্যবসা ফেলে বসেছেন, এই একেবারে আমাদের দেশের নাগরিকদের বিরুদ্ধে আমাদেরই নির্বাচিত সরকার রীতিমতো বিদ্রোহ করা সামিল। আমাদেরই সরকার আমাদেরই দেশের নাগরিকদের অধিকারকে কোণঠাসা করে এই বহিরাগত অনুপ্রবেশকারীদেরকে আরো বেশি বেশি করে সুযোগ পাইয়ে দিয়ে আমাদের ট্যাক্সের পয়সার মানে একটা কাটতি এদের দিকে ঠেলে দিয়ে এখন এদেরকে কিভাবে রোকা যায় এবং এই অসাধু চক্র বা এই দালাল চক্র তাদেরকে কিভাবে রোকা যায় সেদিকেও আমাদের অবশ্যই নজর রাখতে হবে। এবং অমিতাভ বাবু, আজকের আলোচনার সময় শেষ হয়েছে, তাই আপনাকেও ধন্যবাদ জানাতে হচ্ছে। অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। এবং